This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. TV9 বাংলায় স্বাগত। ফুলার ফাইনালি আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা, আমার সঙ্গে রয়েছে দীপ। নির্বাচন কমিশন একটা বিষয় পরিষ্কার করেছিল যে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি কোনো রকম অভিযোগ আসে তারা প্রত্যেকটা অভিযোগ সঠিকভাবে খতিয়ে দেখে সঠিক ব্যবস্থা নেবে। বিধাননগরে গ্রেপ্তার ভোটের আগে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর নির্মল দত্ত। ভোটারদের ভয় দেখানো ও প্রভাবিত করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত জানাবেন আমাদের সহকর্মী রঞ্জিত সঙ্গে রয়েছেন। রঞ্জিত, কার অভিযোগের প্রেক্ষিতে এটি কি অভিযোগ ছিল, কি পদক্ষেপ নেওয়া হলো সঠিকভাবে? দেখো, বিধাননগরের বিজেপি প্রার্থী অর্থাৎ শারদত্ত মুখোপাধ্যায়ের লিখিত অভিযোগ অর্থাৎ দত্তাবাদে দুদিন ধরেই যে বিজেপি কর্মী সমর্থকদের ভয় দেখানো, মিথ্যা তথ্য প্রচার করে তাদেরকে মারধর করা একাধিক অভিযোগ ছিল এই প্রাক্তন কাউন্সিলর অর্থাৎ বিধাননগর পৌর নিগমের 38 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর, বর্তমান 38 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলো দত্তের স্বামী নির্মল দত্তের বিরুদ্ধে। এবং এই তথ্য অর্থাৎ সেই অভিযোগ কিন্তু বিধাননগর পুলিশ কমিশনারের কাছে অভিযোগ জমা পড়ে। সেই অভিযোগ তথ্যের ভিত্তিতে তাকে যাচাই করে কিন্তু এই মুহূর্তে নির্মল দত্ত অর্থাৎ প্রাক্তন কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে 353 অর্থাৎ বিভ্রান্তিকর অপরাধমূলক তথ্য ছড়ানো, ভোটারদের হুমকি দেখানো, ভয় দেখানো একাধিক ধারায় মামলা রুজু করে ধৃতকে এই মুহূর্তে বিধাননগর কোর্টে পেশ করা হয়েছে এবং ধৃতকে নিজেদের হেফাজতে নেবারও আবেদন জানানো হয়েছে, এমনটাই পুলিশ সূত্র মারফত আমরা জানতে পারছি। একদম রোজে তুমি আমাদের সঙ্গে থাকো। বিজেপি প্রার্থী শারদত্ত মুখোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আপনাকে স্বাগত। আপনার অভিযোগের প্রেক্ষিতে নির্মল দত্তকে গ্রেপ্তার করা হয়েছে, ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল, কি ঘটনা ঘটেছিল আপনার মুখ থেকে সরাসরি জানতে চাইব। বিগত প্রায় 1.5 দশক ধরে নির্মল দত্ত নামক এই ব্যক্তি, উনি এককালে এখানকার পৌর পিতা ছিলেন এবং এখনকার যিনি পৌর মাতা আছেন তার উনি স্বামী, তৃণমূলের একটি গুন্ডা বাহিনী তৈরি করেছিলেন। তারা ধারাবাহিকভাবে এখানে সন্ত্রাসের সৃষ্টি করেছেন, ভয়ের বাতাবরণ তৈরি করেছিলেন যে ওনারা নাকি যে যেখানেই ভোট দিক সেটা জেনে যাবেন এবং ওরা পরবর্তীকালে যদি ওদের শাসক দলের পক্ষে কেউ ভোট না দেয় তাহলে তার উচিত শাস্তি দেবেন। তো এই বাতাবরণটাকে শেষ করার জন্য আমি বারবার সংঘাত করেছি। দত্তাবাদে প্রচারের সময় বলে এসেছি আমরা চাই স্বচ্ছ দত্তাবাদ, সুরক্ষিত দত্তাবাদ এবং নির্মল দত্তবাদ। তো এর পরিপ্রেক্ষিতে গতকাল আমরা পুলিশ কমিশনারের কাছে দেখা করি রাত্রিবেলায় 8:10 আমরা পুলিশ কমপ্লেন জমা দিই। ওনার যে ভিডিওটাতে উনি বুক চাপড়ে বলছেন উনি নাকি জেনে যাবেন। আমরা আজ সকাল থেকে আইনি উপায়ে ওনাদের বারবার চিঠি চাপাটি করতে থাকি। তার পরিপ্রেক্ষিতে এখন নির্মল দত্ত আমার মনে হয় শ্রীঘরে জায়গা পেয়েছেন। আপনারা তাহলে এই মুহূর্তে অনেকটাই কি আশ্বস্ত যে শান্তির পরিবেশ, আমরা এখানে শেষ নই, আমাদের এখানে শেষ নয়। নির্মল দত্ত এই যে সংলাপটি ভিডিওতে ধরা পড়েছে তার পেছনে ছবিটা দেখে নেবেন। ওটা একটা স্ট্রিট কর্নার মিটিং বা পথের ধারের একটি মিটিং এবং সেটা হচ্ছিল অফিসিয়ালি ইসিআই এর পারমিশন নিয়ে আমাদের 116 বিধাননগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থীর একটি পথসভা। ওটা তো প্রার্থীর পথসভা থেকে যে সব সংলাপগুলো বেরোয় যেটা নাম মানেই হচ্ছে সেই প্রার্থীর সম্মতি থাকে, এমন নয় তো প্রার্থীর অসম্মতিতে নয়। সুতরাং নির্মল দত্ততা থেকে থাকলে হবে না, আইনি ব্যবস্থা তৃণমূল কংগ্রেসের প্রার্থী নেবেন। অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম বিজেপি প্রার্থী শারদত্ত মুখোপাধ্যায়ের সঙ্গে। বিধাননগরে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর নির্মল দত্ত। বিজেপি প্রার্থী যে অভিযোগটা করছেন বিশেষ করে যেখান থেকে যে ভিডিও তারা নির্বাচন কমিশনে বা বিধাননগর কমিশনারেটে দিয়েছেন সেখানে দেখা যাচ্ছে যে একটা সভা থেকে তিনি হুমকি হুঁশিয়ারি দিচ্ছেন এবং সেই সভায় তৃণমূল প্রার্থীর অনুমতি ছাড়া তা কিভাবে সম্ভব। সেই কারণে বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে এই নির্মল দত্তর গ্রেপ্তারিতেই তারা থেমে থাকবেন না, তারা আইনি পদক্ষেপ নেবেন বিধাননগরের তৃণমূল প্রার্থীর বিরুদ্ধেও। লক্ষ্য অবাধে ভোট। কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দাকে নিয়ে রাস্তায় ডিইও নর্থ, সঙ্গে অতিরিক্ত পুলিশ কমিশনার ডিপি সিং।
ভোটারদের আস্থা বাড়াতে উল্টোডাঙ্গার বাসন্তী কলোনি এলাকায় স্থানীয়দের সঙ্গে কথা। এরকম প্ররোচনা না গিয়ে নিজে ইচ্ছা মতন ভোট দিতে পারেন, এই বার্তাটা আমরা দিচ্ছি। এবং পুলিশ এবং যত ইলেকশন মেশিনারি আছে ওনাদের সঙ্গে আছে, এটাও কথা বলা হচ্ছে, নাম্বারগুলো শেয়ার করা হচ্ছে। তো অ্যাকচুয়ালি এরকম একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করার মানে আমরা চেষ্টা করছি, যেখানে সবাই কিন্তু নিজের মতন নিজের খুশির মতন গিয়ে ভোট দান করতে পারে, অংশগ্রহণ করতে পারে। এই জিনিসটা চলছে, এখন আরও চলবে, ভোট অবধি চলবে। ভালো ভালো রেসপন্স আছে। স্যার এখনো পর্যন্ত এই টোল ফ্রি নাম্বারগুলোতে কোনো কল এসছে, কি অভিযোগ করেছে? এরকম এখন কোনো অভিযোগ নেই। টুকটাক যে সুবিধা পোর্টালে কিছু মানে প্রসেসন চলছে, ওইখানে কিছু ঝামেলা হচ্ছে, কেউ বাধা দিচ্ছে বা কিছু করছে, এরকম কিছু হয়েছে। কিন্তু কোনো এলাকা থেকে আমরা কলকাতা ব্যাপারেই বলছি কি এরকম প্রসেসন হচ্ছে, কেউ ওখানে প্রতিবাদ করলো, কিছু আন্দোলন স্লোগান শাউটিং করলো বা বাধা দিল, এরকম কিছু অভিযোগ এসছে, ওর উপরে আমরা অ্যাকশন নিয়েছি। এরকমই কার্যক্রম চলে যাচ্ছে। ঠিক আছে না, এখানে সব বলছে কি আমরা ভোট দিই, কোনো আমাদের অসুবিধা হয়নি এর আগে। না, এরকম তো কেউ কিছু বলেনি, এমনি কথা বলে দেখছি, আপনারাও বলতে পারেন কথা। ঠিক আছে স্যার, কেউ অভিযোগ করলে রেসপন্স কোনো টাইম ফিক্স করছেন যে এত সময়ের মধ্যে রেসপন্স করা হবে? এদিকে দলের নেতাদের গাড়িতে তল্লাশির জন্য হোয়াটসঅ্যাপে নির্দেশ দেওয়া হচ্ছে। স্ক্রিনশট তুলে ধরে কমিশনে চিঠি দিয়েছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী বাদে তৃণমূলের সব নেতার গাড়ি তল্লাশির নির্দেশ দেওয়া হয়েছে। কি অভিযোগ বিস্তারিত জানাবেন সহকর্মী সৌরভ গুহ সঙ্গে রয়েছেন। সৌরভ, কি অভিযোগ? শর্মিষ্ঠা, গতকালই কিন্তু একটি হোয়াটসঅ্যাপ চ্যাট তৃণমূল কংগ্রেসের তরফে প্রকাশ করা হয়, যেখানে বলা হচ্ছে যে মুখ্যমন্ত্রী বাদে অন্যান্য নেতাদের গাড়ি চেক করা যাবে। তার মধ্যে অত্যন্ত উল্লেখযোগ্য যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রীর গাড়িও এই চেক করবার তালিকার মধ্যে রয়েছে এবং হোয়াটসঅ্যাপ চ্যাটে তার উল্লেখ রয়েছে। এই উল্লেখিত হোয়াটসঅ্যাপ চ্যাটটি নিয়ে কিন্তু কাল থেকে চর্চা শুরু হয় এবং তুমি যেমনটা জানো যে গতকাল রাত 8টায় যে ভার্চুয়াল বৈঠক করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখানেও কিন্তু এই ইলেকশন কমিশনের এই যে হোয়াটসঅ্যাপ চ্যাট, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রীর গাড়িও চেক করা যাবে, এই মর্মে যে চ্যাট সামনে আসে তা নিয়েও কিন্তু কড়া কথা বলেন অভিষেক। তিনি গতকালই জানিয়েছেন আদালতের দ্বারস্থ হবেন, আজ কমিশনকে চিঠি দিয়ে অভিযোগ জানিয়েছেন এবং সেই চ্যাটের প্রতিলিপিও কিন্তু তাতে দেওয়া হয়েছে। অর্থাৎ এই নিয়ে কিন্তু একটা ধন্যবাদ। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে বিজেপির যারা আসছেন নিরাপত্তা নিয়ে, আগে পিছে কেন্দ্রীয় বাহিনী, তারা টাকা বিতরণ করছেন কিনা তাহলে সেটাও তদন্তের আওতায় আসুক, তাদের চেক করা হোক। শুধুমাত্র তৃণমূলের প্রার্থীদের, তৃণমূলের প্রোটেক্টিদের, তৃণমূলের যারা নিরাপত্তা পান, বিশেষভাবে অভিষেকের নাম বলে এবং তার স্ত্রীর নাম করে তাদের বলা হচ্ছে তল্লাশি করতে হবে। সেই জায়গায় ইনস্ট্রাকশন দেয়া হচ্ছে, আবার সেই হোয়াটসঅ্যাপ কালচার, নোটিফিকেশনের বালাই নেই, হোয়াটসঅ্যাপ দেয়া হচ্ছে। এই জ্ঞানেশ কুমার তো অমিত শাহের চা জল খাবার দেওয়া লোক। জ্ঞানেশ কুমার, ভ্যানিশ কুমার, এ তো অমিত শাহের নির্দেশে চলা লোক। আর কি বাকি রাখছেন? এটা একটা সার্কুলার যে শুধু টিএমসির প্রোটেক্টিদের তল্লাশি চলবে আর সেখানে বাকি প্রোটেক্টিদের, বিজেপির যারা আসছে তাদের তল্লাশির কোনো প্রয়োজন নেই? না, কেন উনি কি টাকা পয়সা নিয়ে ঘুরছেন? ভয়ের কি আছে? আরে গত ইলেকশনে মাননীয় অমিত শাহ চার্টার্ড প্লেনকে এই করা হয়েছে, চেক করা হয়েছে, পরীক্ষা করা হয়েছে। তো এখন নির্বাচন কমিশনের অধিকার আছে, যাকে সন্দেহ হবে, যার গাড়ি, তাকে চেক করবে। নাকা চেকিং লেগে আছে সব জায়গায়, আমার গাড়িও চেক করেছে গতবারে, তো করতেই পারে তারা। আরো একবার স্বাগত আপনাকে TV9 বাংলায়। শর্মিষ্ঠার সঙ্গে আমি দীপ রয়েছে। আর এই মুহূর্তে আমাদের নজর রাখতে হবে দার্জিলিং এর দিকে, তার কারণ পাহাড়ে গোর্খা নেতাদের অনেককেই মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ। লিবংয়ের সভায় ভিডিও বার্তায় বড় অভিযোগ তুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ক্ষমতা এলেই সব মামলা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিলেন। আজ আবহাওয়া খারাপ থাকায় দার্জিলিং এর লিবংয়ে সরাসরি সশরীরে পৌঁছতে পারেননি অমিত শাহ, কিন্তু ভিডিও বার্তা দিয়েছেন। সেই ভিডিও বার্তায় তৃণমূল এবং রাজ্য প্রশাসনকে তুলোধনা করেছেন অমিত শাহ। ये तय है कि इस बार बंगाल में भारतीय जनता पार्टी की सरकार बनने जा रही है। भाजपा की सरकार बनने के साथ ही
बंगाल में घुसपैठ तो रुकेगी ही, गुंडा राज का अंत तो आएगा ही। जिस प्रकार से सिंडिकेट और माफियाओं का शासन है, इसका अंत आएगा ही। दार्जिलिंग की पहाड़ियों पर हजारों गोरखाओं पर हजारों गलत केस कर पुलिस राज जो स्थापित किया है, इसका भी अंत आएगा। परंतु साथ साथ गोरखा समस्या का समाधान भी निश्चित रूप से आएगा। मैंने गोरखा समस्या के समाधान लाने का भारत के गृह मंत्री के नाते कई प्रयास किए। विगत 1.5 साल के अंदर 3 बार मीटिंग बुलाई, मगर ममता दीदी या उनके कोई प्रतिनिधि दिल्ली नहीं आए। मैंने परेशान होकर कि चलो भाई, दीदी आप आना नहीं चाहती हो तो हम ही बंगाल आ जाते हैं। एक इंटरलॉक्यूलेटर की अपॉइंटमेंट की, जो आप सभी से बात करें। उन्होंने ममता जी के साथ और सरकार के साथ भी बात करने का प्रयास किया, मगर वो उनको समय ही नहीं दे, क्योंकि वो नहीं चाहती कि दार्जिलिंग की पहाड़ियों पर रहने वाले सच्चे देशभक्त गोरखा भाइयों को न्याय मिले, उनका अधिकार मिले। मगर आप चिंता मत करिए, 5 मई को सरकार बनने के बाद भारतीय जनता पार्टी की बंगाल सरकार की प्रायोरिटी होगी कि संवैधानिक फ्रेमवर्क के अंदर गोरखाओं की समस्या का, दार्जिलिंग की पहाड़ियों की समस्या का समाधान किया जाए। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনলেন। গোর্খাদের সমস্যার সমাধান করার চেষ্টা কেন্দ্র করেছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজি হননি। তাই বারবার বৈঠকে বসার চেষ্টা হলো, সেই বৈঠক ভেস্তে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে যোগ দেননি। আজ ভিডিও বার্তায় বড় অভিযোগ করলেন অমিত শাহ। লেবংয়ের সভায় ভিডিও বার্তায় এই অভিযোগ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এর পাশাপাশি প্রতিশ্রুতি দিলেন যে যদি বিজেপি সরকার ক্ষমতায় আসে তাহলে গোর্খাদের উপরে করা সব মিথ্যে মামলা প্রত্যাহার করা হবে। আজ আবহাওয়া খারাপ থাকায় দার্জিলিংয়ের লেবংয়ে সশরীরে যেতে পারেননি অমিত শাহ। তার বদলে তিনি ভিডিও বার্তা দিয়েছেন, আর সেই ভিডিও বার্তায় তৃণমূল কংগ্রেস এবং রাজ্য প্রশাসনকে কার্যত তুলোধনা করলেন অমিত শাহ।